একদা পাক প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ব্রিটিশ আর্মির কমান্ডার ছিলেন। তিনি কোহিমা যুদ্ধে ভয় পেয়ে যুদ্ধ করতে অস্বীকার করেন এবং তাকে ব্রিটিশরা ভারতে ফেরত পাঠায়। বিশ্বাসঘাতকতা একটি ছোট্ট শব্দ, অথচ কি মর্মভেদী প্রভাব। ইম্ফল ফ্রন্টে ও মধ্য বার্মার যুদ্ধে মেজর প্রভু দয়াল, লেফটেন্যান্ট পার্স রাম, খাজিন সিং, গঙ্গা সিং, আব্দুল হাকিম প্রমুখ আরও কয়েকজন অফিসার ও সৈনিক দল ত্যাগ করেছিলেন। রেঙ্গুনে ফিরে নেতাজি জানতে পেরেছিলেন ২ নম্বর ডিভিশন হেডকোয়ার্টারের ৪ জন ঊর্ধ্বতন অফিসার পোপাতে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশ বাহিনীতে যুক্ত হয়েছে। ক্যাপ্টেন রিয়াজ, হাবিলদার সারওয়ার, হাবিলদার মদন ও দে। এর ফলে অনেক নথিপত্র ব্রিটিশ সেনার হাতে চলে যায় এবং তাদের অতর্কিত আক্রমণে বহু আজাদি সেনা নিহত হন। মর্মাহত নেতাজি 18ই মার্চ 1945-এ বিশেষ আদেশনামায় জানালেন, বন্ধুগণ, আপনারা জানেন গত বছর যুদ্ধক্ষেত্রে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের দ্বারা আজাদ হিন্দ ফৌজ যে বিজয় গৌরব অর্জন করে, সেই গৌরব কিছু পরিমাণে ম্লান হয়ে যায় কিছু অফিসার ও সৈনিকের বিশ্বাসঘাতকতায়। আমরা আশা করেছিলাম নতুন বছরে এমন ভীরুতা, বিশ্বাসঘাতকতার অবসান ঘটবে এবং আজাদ হিন্দ ফৌজ স্থাপন করবে বীরত্ব ও আত্মত্যাগের নির্মল দৃষ্টান্ত। কিন্তু তা আর হলো না। ২য় ডিভিশনের ৫ জন অফিসারের বিশ্বাসঘাতকতা চোখ খুলে দিয়েছে আমাদের। বোঝা গেছে সবকিছু সঠিক চলছে না আমাদের বাহিনীর মধ্যে। বিশ্বাসঘাতকতার, ভীরুতার বীজ নির্মূল করে ফেলা আবশ্যক। আমি আমাদের বাহিনীকে শোধন করার উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। আমি নিশ্চিত এ বিষয়ে আমি লাভ করব আপনাদের পূর্ণ সহযোগিতা। উপরোক্ত 4টি নামের সঙ্গে যুক্ত হয়েছে দলত্যাগী লেফটেন্যান্ট মোহাম্মদ বক্সের নাম। বাহিনীর মধ্যে অনেকগুলি নির্দেশিকা জারি করা হলো। বিশ্বাসঘাতকতা দিবস পালনের পাশাপাশি বিশ্বাসঘাতক নাটক অভিহিত হলো প্রতিটি সামরিক শিক্ষা শিবির ও ব্যারাকে। রেঙ্গুনে আজাদি সেনাদের কণ্ঠে শোনা গেল, দে কে লাগাও ডান্ডা, সারওয়ার কো সির উড়া দো, মারো রিয়াজ ঢোডি, জিন্দা মদন জ্বালা দো। মাত্র 15 মিনিটের মধ্যে ইম্ফলের যুদ্ধের মোড় ঘুরে গেল, সেই সঙ্গে নেতাজির জীবনের যাত্রাপথ এবং অবশ্যই অখণ্ড ভারতবর্ষেরও। ব্রিটিশ আর্মির চিকিৎসক ক্যাপ্টেন ডক্টর জয়ন্ত সেনের স্মৃতিকথা সূত্রে জানা যায়, কর্মসূত্রে তিনি ছিলেন ইম্ফল কোহিমায় ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে। 1944-এর এপ্রিল থেকে 2 মাস যাবৎ কোনো যোগাযোগ ছিল না কলকাতার বরাহনগরে বাবা মার সঙ্গে। হঠাৎ তিনি 7ই জুন কলকাতায় ফিরে এসে টেলিফোন করেন নিকটাত্মীয় বিশিষ্ট অধ্যাপক নরেন্দ্রনাথ সেনকে এবং জানান ইম্ফল কোহিমার সমস্ত ব্রিটিশ বাহিনী জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছে। তিনি আরও বলেন, 5ই জুন প্রভাতে 8টার সময় তাদের সৈন্যাধ্যক্ষ জানান ওই দিন বেলা 10টায় ইম্ফল ও কোহিমার সৈন্যবাহিনী একযোগে আত্মসমর্পণ করবে। তিনি চান না যে ডাক্তাররাও তাদের সঙ্গে যুদ্ধবন্দী হন, সেই জন্য তিনি তাদের নিরাপদ স্থানে নিয়ে যাবার একটি বিমানের ব্যবস্থা করেছেন। ওই বিমানটি 8:30টার সময় তাদের নিয়ে কুমিল্লা অভিমুখে রওনা হয়। কুমিল্লা পৌঁছেই তিনি প্রথম ট্রেনে কলকাতা আসেন। নরেন্দ্রনাথ সেন এরপর লিখেছেন যে কয়েকদিন পরই খবরের কাগজে তিনি দেখেন যে জাপানিরা ইম্ফল ও কোহিমায় পরাজিত হয়ে পশ্চাদপসরণ করেছেন এবং সম্পূর্ণ শত্রুমুক্ত হয়েছে। তিনি ডাক্তার সেনকে জিজ্ঞাসা করে জানতে চেয়েছিলেন, যে সৈন্যবাহিনী 2 ঘন্টা পরেই আত্মসমর্পণ করবে তারা কিভাবে ওই সময়ের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে। এ ব্যাপারে ডাক্তার জয়ন্ত সেন অবাক হয়ে কথার জবাব দিতে পারেননি। উল্লেখ্য, সেই সময় ব্রিটিশ গণমাধ্যম এবং কলকাতায় প্রচার ছিল যে সীমান্তে নেতাজির আজাদ হিন্দ নয়, জাপানিরা ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করছে ভারত অধিকার করতে। নরেন্দ্রনাথ সেন এরপর অনুসন্ধান চালান। সঙ্গে ছিলেন তার বন্ধু গৌহাটের চিফ জজ কামাক্ষারাম বড়ুয়া, যিনি কর্মসূত্রে থাকতেন ইম্ফলে। সেখানে তারা খোঁজ পান ইম্ফল থেকে 3 মাইল দূরের এক বিহারি ভদ্রলোকের, যিনি যুদ্ধের সময় ইম্ফলে সৈন্যদের রসদ যোগাতেন। তিনি জানান, ক্যাপ্টেন ডাক্তার সেন যা বলেছেন সবই সত্য। তারা সকাল 10টার সময় আত্মসমর্পণ করবেন ঠিক ছিল। ওই উদ্দেশ্যে এমনকি শ্বেত পতাকাও প্রস্তুত ছিল। কিন্তু 9:45 সময় কোহিমার সৈন্যাধ্যক্ষের নিকট থেকে এক জরুরি বার্তা আসে, ডোন্ট সারেন্ডার, এনিমি শোয়িং সাইন অফ রিট্রিট। আত্মসমর্পণ করো না,
শত্রু পশ্চাৎপসরণের চিহ্ন প্রকাশ করছে। এরপরে বেলা 10:15 সময় দেখা গেল সত্যই বিপক্ষের সৈন্যদল পশ্চাৎপসরণ করছে। কাজেই আত্মসমর্পণের প্রয়োজন হলো না এবং ইম্ফলের অবরোধ উঠে গেল। ঘটনার কয়েকদিন পর এক দীর্ঘাকৃতির শীর্ণকায় সাধু তার বাড়িতে আসেন এবং অত্যন্ত ক্ষুধার্ত বলে জানান। তাকে চিড়ে গুড় খেতে দেওয়া হয়। সাধু জানিয়েছিলেন তিনি শেখ, আজাদিন ফৌজে ছিলেন। বর্মা থেকে তাদের রসদ আসা বন্ধ হওয়ায় 7 দিন উপবাসী ছিলেন। পশ্চাৎপসরণের সময় চলতে অক্ষম হওয়ায় তিনি দলভ্রষ্ট হন। বিশ্বাসঘাতকতা একটি ছোট শব্দ, অথচ প্রয়োগ কি মারাত্মক! শুধু ব্যক্তি জীবনে নয়, জাতির জীবনেও চরম সত্য। পলাশী থেকে ইম্ফল। যদিও ব্রিটিশ জেনারেলরা তাদের যুদ্ধ জয়ের গরিমা ম্লান হতে পারে ভেবেই সত্য ঘটনা লিপিবদ্ধ করে যাননি। সেদিন উভয় পক্ষই নিজেদের দুর্বল পরিস্থিতির কথা জানলেও অপর পক্ষের অবস্থা সম্পর্কে অবগত ছিল না। হাতে গোনা কয়েকজন বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে ব্রিটিশকে সবকিছু জানালেন। ইতিহাস বলছে, একটা সময় যখন ইম্ফলে মাত্র 15 দিনের রসদ ছিল, তখন জেনারেল স্লিম মামুদ ব্যাটনের কাছে অনুমতি চাইছিলেন আত্মসমর্পণের জন্য। আজাদিন ফৌজ সেদিন যদি আর 15 মিনিট অপেক্ষা করত, তাহলে মণিপুর ও কোহিমার পতনের সঙ্গে সঙ্গে তাদের পদাতিক বাহিনী এসে সমগ্র আসাম ও বঙ্গদেশ দখল করতে পারত। কারণ ইংরেজের পরবর্তী ঘাঁটি ছিল রাঁচিতে। এমনটাই জানিয়েছেন অধ্যাপক মিস্টার সেন। তিনি তার অভিজ্ঞতার আলোকে লিখেছেন, আমি ইম্ফলে প্রায় 1 মাস ছিলাম। ফিরবার পথে পাহাড়ের গায়ে অনেক স্থানে লেখা দেখলাম গ্রেভিয়ার্ড আপহিল, অর্থাৎ পাহাড়ের উপরে কবরস্থান। রাত্রি প্রায় 11টার সময় আমরা মাও নামক এক স্থানের নিকট 8000 ফুট উচ্চে অবস্থিত এক ডাকবাংলোয় আশ্রয় নিলাম। সেখানে ডাকবাংলোর দেওয়ালে ঝুলানো কয়েকখানা কাঠের বোর্ডে 250 ব্রিটিশ ও আমেরিকান অফিসারের নাম লেখা ছিল। ওইসব অফিসারেরা সকলেই ওইখানে 8 দিনের যুদ্ধে নিহত হয়। আমরা অবাক হয়ে ভাবলাম, এমন একটা দুর্গম স্থানেই যদি এতগুলো অফিসার মারা যায়, তবে সমগ্র যুদ্ধক্ষেত্রে সাধারণ সৈন্যসহ মৃতের সংখ্যা না জানি কত হবে। অনুমান করতে কষ্ট নেই যে স্বাধীনতার জন্য প্রাণপণ যুদ্ধ করেই আজাদিন ফৌজ ওই স্থানে জয়লাভ করে। জয়ন্ত আরও একটা কথা বলেছিলেন যা গুরুত্বপূর্ণ। যখন তারা ইম্ফলে 2 মাস অবরুদ্ধ ছিলেন, তখন খাবার টেবিলে অনেক গল্প গুজব হতো। আমেরিকান অফিসাররা বলতেন, ক্যাপ্টেন সেন, এখন তোমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করো না কেন? এই তো তোমাদের সুবর্ণ সুযোগ। এর জন্য আমরা নিরপেক্ষ থাকব। আমরা সাহায্য না করলে ইংরেজ তোমাদের কিছুতেই বাধা দিতে পারবে না, কারণ এখন এরা নিঃস্ব। সেই সময় কিংবা পরের বছর দিল্লির লাল কেল্লায় আজাদি 3 সেনার বিচারকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়েছিল। নৌবিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল বন্দরে বন্দরে, এমনকি আর্মি ও এয়ারফোর্সের মধ্যেও ব্রিটিশ বিরোধী হাওয়া বইতে শুরু করেছিল। দরকার ছিল আরও একটি ভারত ছাড়োর ডাক। না, সেদিন সুভাষবিহীন ভারতে কোনো জাতীয় নেতা আর ব্রিটিশ বিরোধী হতে চাননি। তবে ইম্ফল কোহিমার রণাঙ্গনের বার্তা সিক্রেট সার্ভিসের মাধ্যমে ভারতে গোপনে বিপ্লবী কুলের কাছে পৌঁছেছিল। নইলে ভারতে সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লক দলের সর্দার সরদুল সিং কবিশের এর নেতৃত্বে সৈন্য ও পুলিশ বিদ্রোহের প্রস্তুত চলে। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি ডক্টর সত্যপাল ফরওয়ার্ড ব্লকের নির্দেশে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। তার আগে তিনি কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বকে অসংযত ভাষায় সমালোচনা করে এক আপত্তিজনক বিবৃতি প্রদান করেন। কারণ উদ্দেশ্য সাধনের জন্য ব্রিটিশ সরকারের বিশ্বাসভাজন হওয়া জরুরি ছিল। কামাগা তামারু খ্যাত বাবা গুরদেব সিং কলকাতা ফোর্ট উইলিয়ামের এক কোম্পানি শিখ সৈন্যকে তার অনুসারী করতে সক্ষম হন। তারা ভারতীয় জাতীয় বাহিনীর তরফে ফোর্ট উইলিয়াম দখল করেন এবং ভারতের স্বাধীনতা ঘোষণা করে দুর্গের সম্মুখ বুরুজে 13 ঝান্ডা উত্তোলন করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই সরকার অনুগত সৈন্য তাদের পরাভূত করে নেতৃবৃন্দকে কোর্ট মার্শাল করে। তারা গুলিবিদ্ধ হয়ে শহীদের মৃত্যুবরণ করেন। নেতাজির হোম ফ্রন্ট বইতে বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবী সত্যব্রত মজুমদার আরও লিখেছেন, লালা শঙ্কর লালের অনুগামীদের নেতৃত্বে দিল্লি পুলিশ স্ট্রাইক ঘোষণা করে।
নাগপুরের এয়ারফোর্সের ঘাঁটিতে এবং বোম্বের নৌঘাঁটিতেও স্ট্রাইক হয়। কিন্তু খণ্ড সংগ্রাম, সুভাষ বিরোধী কংগ্রেস ও তথাকথিত বামপন্থীদের বিরোধিতায় গণসমর্থনের অভাবে এসব আন্দোলন ব্যর্থ হয়ে যায়, অসামান্য ক্ষতি হয়। এই অবস্থায় হোমফ্রন্টের প্রতি সুভাষচন্দ্রের নির্দেশ এলো বিচ্ছিন্ন সংগ্রাম বন্ধ করার জন্য। তিনি নির্দেশ দিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর ভারতীয় সৈন্যদের মধ্যে গোপনে ব্রিটিশ বিরোধী প্রচার চালিয়ে যাওয়ার জন্য। ভারতীয় সৈন্যদের জানিয়ে দিতে হবে আজাদ হিন্দ সৈন্যবাহিনীর কথা, ভারতের সমগ্র মুক্তি সংগ্রামের কথা। তাদের জানিয়ে দিতে হবে সুযোগ এলেই তারা যেন ব্রিটিশ বাহিনী পরিত্যাগ করে আজাদ হিন্দ ফৌজে যোগ দিয়ে ভারতের মুক্তি সংগ্রামের শরিক হন। পূর্ব এশিয়ায় নেতাজি এবং ভারতে তার অনুগামীদের মধ্যে লৌহ প্রাকার থাকা সত্ত্বেও তিনি ভারতে লোক পাঠিয়ে অনুগামীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশ পাঠাতেন। পূর্ব এশিয়ার পেনাংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত নেতাজির সিক্রেট সার্ভিসের লোকজন পাহাড়ি জঙ্গল পথে যেমন ভারতে গোপনে প্রবেশ করতেন, তেমনি সমুদ্রপথে সাবমেরিন ও রাবার বোর্ডে প্রধানত বাংলা হয়ে সারা ভারতে গোপন যোগাযোগ ও কার্যকলাপ চালাতেন। উপকূল পথে জাপানি কিংবা আজাদ হিন্দ বাহিনী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য মেদিনীপুর, বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি জেলা থেকে সরিয়ে ফেলা হলো সব খাদ্যশস্য। জাপানিরা বা নেতাজির আজাদ হিন্দ বাহিনী উপকূলে অবতরণ করলে কোনো খাদ্যের যোগান পাবে না। সমুদ্র উপকূলবর্তী নদীপথ থেকে তুলে নেওয়া হলো ৬৬,৫০০ নৌকা, যাতে কোনো বাহিনী না পায় কোনো পরিবহন। ব্রিটিশ যুদ্ধের প্রয়োজনে ৩০ থেকে ৩৬,০০০ পরিবারকে উচ্ছেদ করল। লক্ষ লক্ষ গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন মানুষের তৈরি দুর্ভিক্ষে একদা সোনার বাংলায় হলো ৪৩-এর মন্বন্তর। দুর্ভিক্ষ কমিশনের তথ্য অনুযায়ী ১৫ লক্ষ প্রাণহানি বলা হলেও ব্রিটিশ সূত্রে খবর অনুযায়ী মৃত মানুষের সংখ্যা ৩৫ লক্ষ এবং গবাদি পশু অসংখ্য। ১৯৪৩-এর ২০শে আগস্ট রেঙ্গুন বেতারে বেদনাহত সুভাষচন্দ্র জানালেন, ভারতে বিশেষ করে বাংলায়, কলকাতায় চলছে দারুণ দুর্ভিক্ষ। এই খবর জেনে পূর্বপ্রাচ্যে প্রতিষ্ঠিত ভারতীয় স্বাধীনতা লীগ গভীর উদ্বিগ্ন হয়ে ভারতবাসীর কল্যাণে ক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করতে সচেষ্ট। আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতের ক্ষুধার্ত মানুষের জন্য বার্মা থেকে আমরা ১ লক্ষ টন চাল পাঠাতে প্রস্তুত। ভারতবাসীর জন্য অর্পিত এই চাল শর্তহীন। ভারতের কাছাকাছি এক পোতাশ্রয়ে মজুত রয়েছে এই ১ লক্ষ টন চাল। যে মুহূর্তে ব্রিটিশ সরকার এই পণ্য গ্রহণের ইচ্ছা প্রকাশ করবে, তখনই জানানো হবে কোন কোন পোতাশ্রয় থেকে কোন কর্তৃপক্ষ তা অর্পণ করবে। যে জাহাজগুলি এই শস্য নিতে আসবে তাদের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি নেওয়া হবে জাপান সরকারের কাছ থেকে। ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম চালান গৃহীত হলে অতিরিক্ত খাদ্য পাঠাবার ব্যবস্থা করা হবে ক্ষুধায় পীড়িত ভারতীয়দের জন্য। তিনি আন্তরিকভাবে এই আশা পোষণ করছেন যে তার প্রস্তাব গৃহীত হবে, কারণ লক্ষ লক্ষ স্ত্রী, পুরুষ আর শিশু রক্ষা পাবে অনাহার থেকে। জার্মানির বেতার থেকে, সিঙ্গাপুর বেতার থেকে নানা ভাষায় নেতাজির স্বদেশবাসীর সাহায্য পাঠাবার কত আবেদন ব্রিটিশ অগ্রাহ্য করে গালমন্দ করল প্রতিদানে। বাংলার আকাশ বাতাসে সেদিনের ভাতের ফ্যানের জন্য হাহাকার উপেক্ষিত হলো ব্রিটিশের দর্প অহংকারের কাছে। আজাদী আন্দোলনের পরোক্ষ প্রভাবে সেদিন লাশ আর জিন্দা লাশের ভিড় নেতাজিকে অসহায় ও বেদনাতুর করে তুলেছিল। নেতাজি সিক্রেট সার্ভিসের মাধ্যমে সমস্ত খবরই পেয়ে যেতেন যথাসময়। ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডে বিপ্লবী সত্যরঞ্জন বক্সির ভাই বিপ্লবী সুধীর বক্সি ও কন্যা গীতা বক্সির মুখেই শুনেছিলাম তাদের বাড়ির দোতলায় আজাদ হিন্দের গুপ্তচররা রাতের দিকে নানা যন্ত্রপাতির মাধ্যমে নেতাজির হেডকোয়ার্টারে নিয়মিত খবর পাঠাতেন। ডক্টর পবিত্র মোহন রায়ের নেতৃত্বে ৪ গুপ্তচর ওড়িশার কোনারকের সমুদ্র তটে পৌঁছেছিলেন। সকলেই পেলংয়ের সিক্রেট সার্ভিস শিবিরে ছিলেন। বেতার বার্তা প্রেরণ, ট্রান্সমিটার তৈরি, গুপ্ত আন্দোলন পরিচালনা, ছদ্মবেশ ধারণ, প্রচার অভিযান ইত্যাদি বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রাপ্ত পবিত্র মোহন রায়ের সঙ্গী ছিলেন সর্দার মহেন্দ্র সিং, সর্দার অমৃত সিং গিল, তুহিন মুখার্জি। হরিদাস মিত্র ও জ্যোতিষ বসু তাদের গুপ্ত কাজকর্মে নিযুক্ত হয়ে পড়েন।
তাদের আগে যে মুসলিম সহযোগী গুপ্ত কাজে সাবমেরিনে পিলংয়ের স্যান্ডিক্রাফট শিবিরে আসেন, তারা ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে। যেমনটা আরও আগে ভারতীয় জাপ সাবমেরিনে 40 জন মুসলিম শিক্ষার্থীকে ভারতীয় উপকূলে পাঠায় ক্যাপ্টেন দুরানির নেতৃত্বে। প্রশিক্ষক ক্যাপ্টেন দুরানি নিজে এবং 40 জনকে বাধ্য করে ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করতে এবং বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ পান ব্রিটিশ গভর্নমেন্টের ক্রস। পবিত্রবাবুর ওই দলের তুহিন মুখার্জি শুধু বিশ্বাসঘাতকতা নয়, রাজ সাক্ষীও হয়েছিলেন। পবিত্রমোহন, হরিদাস মিত্র, জ্যোতিষ বসু, অমরিক সিং এর 3বার ফাঁসির হুকুম নাটকীয় পরিস্থিতিতে রদ হয়, পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিশ্বাসঘাতকতাই শেষ কথা ছিল না। মেজর স্বামী নেতাজির অনুমতিতে একটি গুপ্তদল পাঠান মাদ্রাজে। এনজি স্বামীর একটি প্রশিক্ষিত দল জাপানি সাবমেরিনে পৌঁছে যায় বোম্বাই ও করাচি উপকূলে। চোপড়ার নেতৃত্বে তারা সরকারি আজাদ হিন্দ হেডকোয়ার্টারে সার্থকভাবে যোগাযোগ ও খবর আদান প্রদান করেছেন জীবন বাজি রেখে। সিক্রেট সার্ভিসে সাবমেরিনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। পুরীতেও সাবমেরিন অবতরণের ঘটনা ঘটে। 1943-এর ডিসেম্বরে আজাদ হিন্দের গুপ্তচর প্রশিক্ষণ কেন্দ্র থেকে শরদিন্দু দত্ত ও হরিপদ ভৌমিককে নেতাজির নির্দেশে স্থলপথে ভারতের অভ্যন্তরে পাঠানো হয় বার্মার উত্তরাঞ্চলের পার্বত্য পথে। মূল সেনা প্রবেশের আগে নানা পথে রেকি করা হয়েছিল কোহিমা ইম্ফলের পথ। দেশভক্ত নাগারা মনে করতেন তাদের রাজা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আস্থা বিশ্বাসের নেপথ্য কারণ কি সিক্রেট সার্ভিসের অবদান? আজও অজানা রয়ে গেছে। প্যারাশুটে করে যাদের ভারতে নামানো হয়েছিল তারা ধরা পড়লেও আত্মসমর্পণ করেনি, ফাঁসির মঞ্চে তারা প্রাণ দিয়েছিলেন। দিল্লির আজাদ হিন্দ ফৌজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায় 22 জন আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন পদমর্যাদার নাম ঠিকানা পরিচয়, যাদের ফাঁসি হয়েছিল অবিভক্ত ভারতের বিভিন্ন জেলে। সিক্রেট সার্ভিসের মহেন্দ্র সিং লাহোর জেলে আত্মহত্যা করেছেন বলে ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ করি, শাহনওয়াজ খানের বর্ণনায় জানা গেছে কোহিমা থেকে প্রত্যাবর্তনের পথে দুর্গমতা পৃথিবীতে অদ্বিতীয়। বৃষ্টিতে ডুবে গেছে পথঘাট, চলার পথে হাঁটু পর্যন্ত কাদা, আটকে পড়ে অসুস্থ অনেকে মারা গেছেন। এর সঙ্গে রয়েছে পেটের অসুখ আর ম্যালেরিয়া। রাস্তায় ছড়ানো জাপানি ও আজাদি সৈনিকদের অসংখ্য মৃতদেহ। কয়েকজনকে রাস্তার পাশে 4 দিন আগে মৃত ঘোড়ার মাংস ভক্ষণ করতেও দেখা যায়। ক্লান্তি, অনাহার, রোগ, যন্ত্রণা এবং ব্রিটিশের হাতে বন্দী হওয়ার গ্লানি থেকে মুক্তির জন্য আত্মহত্যার ঘটনাগুলি ছিল ভীষণ মর্মান্তিক। ব্রিটিশ নানা প্রলোভনের মাধ্যমে আত্মসমর্পণের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে দুঃসহ বেদনার মধ্যে দিয়ে টামুতে পৌঁছে শাহনওয়াজ শুনলেন প্যালেলে রয়েছে গান্ধী ও আজাদ ব্রিগেড। সেজন্য টামুতেই থাকতেন শাহনওয়াজের বাহিনী রিজার্ভ হিসেবে। তিনি জানিয়েছেন এটিও ছিল আরেকটি জাপানি প্রতারণা। তিনি তার স্মৃতিকথায় আরও লিখেছেন, কয়েকদিন পর তিনি জানতে পারলেন সৈনিকদের ফিরে যেতে হবে চিংদোয়েন নদীর পূর্ব তীরে। কিন্তু আজাদিরা বেঁকে বসলেন, তারা ঘুরে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে প্রস্তুত। জাপানি অফিসাররা প্রমাদ গুনলেন, জানালেন সব নেতাজিকে। পরিস্থিতির প্রেক্ষিতে নেতাজির আদেশ যখন পৌঁছলো তখন তারা রওনা হলেন কালেওয়ারের দিকে। নেতাজির বিশেষ আদেশনামায় ছিল নতুনভাবে সংঘবদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হবার আহ্বান। শহীদ সৈনিকদের ত্যাগ হবে আগামী মুক্তিযুদ্ধের প্রেরণা। শাহনওয়াজ খান আরও লিখেছেন, 400 অসুস্থ আজাদি সৈনিককে নদীপথে যেতে সাহায্য করার কথা দিলেও জাপানিদের কাছ থেকে দেখা গেল না সাহায্যের কোনো উদ্যোগ। স্থানীয় বর্মী নৌকা জোগাড় করে অপর পারে গেলেন আজাদিরা অসুস্থদের নিয়ে। দেরি হলো 7টি দিন। জুলাইয়ের প্রথম দিকে খাদ্যাভাবে মৃত্যু ঘটে গিয়েছিল কয়েকজন আজাদি সৈনিকের। নানা উপায়ে অসুস্থ সাথীদের নিয়ে কালেওয়া পৌঁছতে অতিক্রান্ত হলো 1টি মাস। নেতাজিকে সেখানে দর্শন করার পর মৃত্যুবরণ করেন কিছু সৈনিক। নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে মৃত্যুবরণকালেও তাদের নৈতিক মান ছিল অতি উচ্চমানের। কালেওয়ার শিবিরে যথাসম্ভব ওষুধপত্র ও খাদ্যের ব্যবস্থা ছিল। ব্রিটিশ বিমান বাহিনী কোনো নীতি নিয়মের ধার ধারেনি এই সময়। 1944-এর অক্টোবরে নেতাজি মেমিওর প্রধান হাসপাতাল পরিদর্শন করেন। নেতাজি রোগীদের জন্য জিলিপি তৈরি করে পাঠান।
হাসপাতালে রোগীদের কাছে তিনি হন জিলিপি ডাক্তার। রেড ক্রসের পতাকা দেখা সত্ত্বেও ব্রিটিশ বিমান আক্রমণ চালায় হাসপাতালের উপর ও কোয়ার্টারে। অনেকেই প্রাণ হারান, তবু তারা কাজ করে যান সমান নৈতিক শক্তিতে। যুদ্ধক্ষেত্রে দু একটি ক্ষেত্রে জাপ অসহযোগিতার সম্ভাব্য একটি কারণ থাকতে পারে, তা হল নেতাজির সিক্রেট সার্ভিসের ব্যাপারে জাপ জেনারেল ইসোদার উচ্চাকাঙ্ক্ষা। নেতাজির অনুমতি ছাড়া ব্রিটিশ সেনাবাহিনীতে নিজের স্বাক্ষরিত প্রচারপত্র ইসোদা বিলি করেছিলেন। নেতাজি ইসোদার এই ঔদ্ধত্যে প্রকাশ্যেই তীব্র আপত্তি ও ধমক দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে হয়তোবা শাহনওয়াজের সঙ্গে অসহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। নেতাজি যখন দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন, সমর্থন পাচ্ছেন আন্তর্জাতিক নেতাদের, তখন ভারত মহাসাগরের বুকে জেগে থাকা আন্দামান নিকোবর দ্বীপে চলছে এক অন্য ইতিহাস। জাপ সুপ্রিমো তোজো প্রকাশ্যেই জানান আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেওয়া হবে আন্দামান নিকোবর। ভারতের বাস্তিল দুর্গ, সেলুলার জেল এই আন্দামানে। 1943 ডিসেম্বরের শেষ 3 দিন নেতাজি সদ্য মাতৃবিয়োগের যন্ত্রণা বুকে চেপে রেখে রাষ্ট্রপ্রধান হিসেবে আন্দামানে ছিলেন। 30 তারিখ তুলেছিলেন অখণ্ড ভারতের প্রথম জাতীয় সরকার আজাদ হিন্দের পতাকা। আন্দামান ও নিকোবর দ্বীপ দুটির নামকরণ করেন শহীদ ও স্বরাজ দ্বীপ। জাপ অধিগৃহীত আন্দামান সেলুলার জেলের 6 নম্বর উইংয়ে ভারতীয় মুক্তি সংঘের সক্রিয় সদস্যদের বন্দী করে চূড়ান্ত অত্যাচার চালায় জাপ কর্তৃপক্ষ। নেতাজিকে জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি। মিথ্যা ব্রিটিশ স্পাই সন্দেহে আজাদ হিন্দের কমপক্ষে 71 জনকে হত্যা করা হয়। 5টি স্পাই কেসের খবর পাওয়া যায়। ভারতের মূল খণ্ডে অনেকটাই অজ্ঞাত আন্দামানে আজাদ হিন্দের কর্মকাণ্ড। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে ডক্টর দেওয়ান সিং সহ 20 জন সেলুলার জেলে নির্মম অত্যাচারে প্রাণ হারান। ডুগনাবাদ হত্যাকাণ্ড, হামফ্রেগঞ্জ হত্যাকাণ্ডের মতো ঘটনায় জাপান সরকারের গায়ে কলঙ্কের দাগ লেগে যায়। বিশেষ করে 30 জানুয়ারি 1944, তখনও আজাদ হিন্দের প্রশাসক ডক্টর লোগানাথনকে নিয়োগ করা হয়নি। ওই দিন সকালবেলা পোর্ট ব্লেয়ার থেকে 17 কিলোমিটার দূরে হামফ্রেগঞ্জে পাহাড়ি টিলায় চলে নারকীয় হত্যাকাণ্ড। ভোরবেলায় সেলুলার জেল থেকে 44 জনকে গাড়ি করে নিয়ে আসা হয় বধ্যভূমিতে। আগে থেকে খুঁড়ে রাখা ইংরেজি এল অক্ষরের গর্তের পাশে চোখ বেঁধে একের পর এক বসিয়ে দেওয়া হয় ডাক্তার শের সিং লিড্ডা, সত্যেন দাস, উত্তম সিং, মালখান সিং, রাহালকার, লক্ষ্মণ দাস মানকা, মোহাম্মদ খান, নূর হোসেন মালিক, মীর আলাম, প্রেম শঙ্কর পান্ডের মতো 44 জন দেশপ্রেমিক ভারতীয়কে বুলেটে ঝাঁঝরা করে দেহগুলিকে ফেলে দেওয়া হয় ওই গণ কবরে। তারপর জাপ সেনারা উল্লাসে মেতে ওঠে। হামফ্রেগঞ্জের ওইখানে গড়ে তোলা হয়েছে বলিদান বেদি। প্রতিবেদকের চোখে পড়েনি কোনো পর্যটকের আনাগোনা। সর্বধর্ম প্রার্থনা সভা হয় সেখানে 30 জানুয়ারি প্রতি বছর। স্থানীয় জাপ প্রশাসনের নেপথ্যেও অনুমান করা যায় ছিল ব্যক্তিস্বার্থের গোপন রসায়ন। ব্রিটিশের থেকে জাপ অধিগ্রহণ হওয়ার পর তারা দ্বীপবাসীর প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময় আন্দামান সাগরে ডুবে থাকা ব্রিটিশ সেনার সাবমেরিন তাদের লোক মারফত দ্বীপভূমিতে জাপ সেনা ও জাহাজের উপর প্রতিহিংসামূলক আক্রমণ চালায়। দ্বীপভূমির জাপ প্রশাসনে সন্দেহের মেঘ দানা বাঁধে ইংরেজি জানা ভারতীয় মুক্তি সংঘের কর্তা ব্যক্তিদের দিকে। জাপ ভাষার সমস্যা থাকাতে প্রকৃত ব্রিটিশ চররা অবস্থার সুযোগ নেয়। জাপ লেফটেন্যান্ট হীরাকবার তৈরি জাপ প্রশাসন প্রায় সমস্ত ভারতীয়কে ব্রিটিশ চর সন্দেহে হত্যা করে, দোভাষী মিস্টার শাহ ও চিফ নেভার ইন্টেলিজেন্স অফিসার মিস্টার পুষ্কর বাগচি ছাড়া। তাদের সম্পর্কে খুব বেশি প্রামাণ্য তথ্য প্রকাশ্যে না এলেও জানা যায় মিস্টার বাগচি ওয়্যারলেস অফিসে ইলেকট্রিক মিটার পরীক্ষক, একদা হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পান। জাপ কমান্ডার হীরাকবার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রধান ইন্টেলিজেন্স অফিসার হয়ে এতই প্রভাবশালী আচরণ করতেন যে রীতিমতো কাগজে বিজ্ঞপ্তি জারি করে জানান সাধারণ মানুষ কি করবে আর কি করবে না। আন্দামানের সেই সময় একমাত্র পত্রিকা আন্দামান সিম্বুম পত্রিকার লেখক মিস্টার অবস্থির স্মৃতিচারণায় আরও জানা যায় মিস্টার পুষ্কর বাগচি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জাপানি অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার অনুমতি নিতে হবে বলে ঘোষণা করেন। জাপ প্রশাসন কিছুদিন পরেই দ্বীপের স্বীকৃত সম্প্রদায়ের
ওপর, বিশেষ করে আজাদ হিন্দ ও লীগের সমর্থকের প্রতি হঠাৎ নির্মম হয়ে উঠল কেন, আর কেনই বা নির্বিচারে গণগ্রেপ্তার শুরু করে দিল, তার ইঙ্গিত মিলতে পারে মিস্টার অবস্থির স্মৃতিকথা থেকে।